5 আগস্টের পর থেকে অনেকবার বলেছি, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশ দখল করার উদ্দেশ্যে না। পশ্চিমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একই সাথে ভারত এবং চীন কি কি লক্ষ্য, কি কি উদ্দেশ্য সবকিছু একাধিকবার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একটা বড় ধরনের অঘটন না ঘটলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না, কখনোই আপনাদের মধ্যে বিশ্বাস জন্ম নেবে না যে বাংলাদেশে সরকার পরিবর্তনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য আদতে কি ছিল। বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের ঘাঁটি বানিয়েছে। অবিশ্বাস্য হলেও এটা সত্য। পাকিস্তান আদা নুন খেয়ে লেগেছে। এই উদ্দেশ্যকে শুধুমাত্র বাংলাদেশকে ধ্বংস করা না, উদ্দেশ্য সম্পূর্ণ ভারত। বাংলাদেশের লালমনিরহাট, ঠাকুরগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই 3টা জেলার সীমান্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের ক্যাম্প বানাইছে এবং তাদের যতগুলো এজেন্ট বাংলাদেশে সক্রিয় আছে সেই সব এলাকায় তারা নিয়মিত ঘোরাফেরা করছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট ঠাকুরগাঁ, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ এইসব এলাকায় তাদের কাজটা কি? প্রশ্ন আসে না, কি কাজ? চোর যেমন চুরির আগে যেখানে চুরি করবে সেখানে প্রতিনিয়ত ঘোরাফেরা করে, দিনের মধ্যে রাতের মধ্যে ঘুরপাক খায়, বিভিন্ন বিষয় লক্ষ্য করে, খেয়াল করে এবং সুযোগ বুঝে চুরি করে ফেলে। ঠিক একই রকম ভাবে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এর এই এজেন্টরা চোরের মতো এই 3টা সীমান্তবর্তী জেলায় ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। এটা শুধু একদিন দুদিন না, ইউনূসের জামানায় ঘুরপাক খেয়েছে, তারেক রহমান ক্ষমতায় বসার পর সেটার মাত্রা আরো দ্বিগুণ বেড়ে গেছে। শুধু কি তাই, বাংলাদেশের রাজধানী ঢাকায় পাকিস্তানি কূটনৈতিকরা নিয়ম বহির্ভূত বিভিন্ন জায়গায় তারা বিচরণ করছে। তার উপর গত 2 বছরে বাংলাদেশে যেভাবে উগ্রবাদের আস্ফালন ঘটেছে, এগুলা কোনোভাবেই বিচ্ছিন্ন স্বাভাবিক ঘটনা নয়। ভূরাজনৈতিক পরিভাষায় এগুলাকে বলা হয়ে থাকে পদ্ধতিগত কিংবা কৌশলগত ঘেরাও, মানে চারপাশ থেকে ঘেরাও। এগুলা বাংলাদেশের জন্য যতটা না সংকার, তার থেকেও বেশি ভারতের জন্য সংকার। লালমনিরহাট, ঠাকুরগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলা ভারতের পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে দুর্বল সীমান্ত যে জেলাগুলো আছে তার ঠিক বিপরীতে অবস্থিত। এই অঞ্চলগুলোতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের যে সক্রিয়তা, প্রতিনিয়ত তাদের যে আস্ফালন, ঘোরাফেরা, তাদের নজরদারি ক্যাম্প প্রতিষ্ঠা করা, এইসব এমনি এমনি হয়েছে। এসবের পেছনে সুনির্দিষ্ট সামরিক এবং গোয়েন্দা উদ্দেশ্য আছে। লালমনিরহাট এবং ঠাকুরগাঁও এই 2টি জেলা ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার অত্যন্ত কাছাকাছি অবস্থিত। এই এলাকাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের অর্থাৎ 7 সিস্টার্স অঞ্চলের সংযোগকারী একমাত্র সংকীর্ণ পথ চিকেন স্নেকের একেবারে তলপেটে অবস্থিত। পাইক্কাদের ঠিক এই জায়গায় ক্যাম্প স্থাপনের মূল উদ্দেশ্য হলো ভারতের শিলিগুড়ি করিডোর এবং এর আশেপাশে থাকা ভারতীয় সেনাবাহিনীর 33 নং কর্পস এবং বিমান বাহিনীর হাসিমারা এবং বাগডোগরা যে এয়ারবেস আছে এইটার উপর সার্বক্ষণিক সিগন্যাল ইন্টেলিজেন্স ইলেকট্রনিক নজরদারি চালানো। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ভারতের পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলার সাথে যুক্ত। এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অনেক জায়গায় নদীমাতৃক সীমান্ত। এটার জন্য এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ করা খুব সহজ। আইএসআই এখানে শক্ত ঘাঁটি গেড়ে বসার অর্থ হলো তারা ভারতের ভেতরে উগ্রপন্থী সব উপাদান পুশ করবে, জাল ভারতীয় রুপি পাচার করবে এবং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য স্থায়ীভাবে তারা লঞ্চ প্যাড বানিয়ে ফেলেছে। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ডিপ্লোমেটদের প্রোটোকল বহির্ভূত অবাধ চলাফেরা এবং বিভিন্ন মহলের সাথে প্রকাশ্যে বৈঠক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কোনোটাই সাধারণ কোনো ঘটনা না। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিকদের চলাচলের কিছু আন্তর্জাতিক নিয়ম থাকে এবং এগুলা লঙ্ঘন করা হলে সেটা তখন সুনির্দিষ্ট ইঙ্গিত বহন করে। বাংলাদেশে গত 2 বছরে ক্ষমতা রদবদলের পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, এইটার সুযোগ নিয়ে পাকিস্তান হাইকমিশন ঢাকায় তাদের নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করেছে। তারা এমন সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় গোষ্ঠীর সাথে যোগাযোগ বাড়াচ্ছে যারা ঐতিহাসিকভাবে ভারত বিরোধী মনোভাব পোষণ করে। ঢাকার রাস্তায় এই কূটনৈতিকদের দৃশ্যমান এবং নিয়ম বহির্ভূত তৎপরতা একদিকে যেমন স্থানীয় উগ্রবাদী এবং ভারত বিরোধী শক্তিগুলোকে আশ্বস্ত করছে, অন্যদিকে আবার সীমান্তে চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা অপারেশনগুলো থেকে ভারতীয় এবং আন্তর্জাতিক মহলের নজর ঘুরিয়ে রাখার একটি নিখুঁত ডাইভারশন কৌশল অবলম্বন করছে। বাট
এটা নিয়ে আমি নিশ্চিত না। বিগত 2 বছরে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদী শক্তির যে প্রকাশ্যে আস্ফালন এবং সরাসরি পৃষ্ঠপোষকতায় তাদের পুনর্বাসন করতে দেখা গেছে, এসব কিছু ভারতের নিরাপত্তার জন্য একটি জ্বলন্ত টাইম বোম। অতীতে নিষিদ্ধ হওয়া, নিষ্ক্রিয় থাকা বিভিন্ন উগ্রপন্থী এবং চরমপন্থী সংগঠন এখন প্রকাশ্যে রাজনীতি করছে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্থান করে নিচ্ছে। তাদের লক্ষ্য ভারতের বিরুদ্ধে আদর্শিক জিহাদ কিংবা উস্কানি তৈরি করা। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দীর্ঘকাল ধরেই এক ধরনের জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের বিতর্ক আছে। যারা ভারতীয় ভিডিও দেখবেন আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত। বাংলাদেশে উগ্রবাদের আস্ফালন বেড়েছে এবং এরা সীমান্ত পেরিয়ে উগ্রবাদী মতাদর্শ এবং স্লিপার সেল খুব সহজেই এই রাজ্যগুলোতে ছড়িয়ে পড়বে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সম্প্রীতি মুহূর্তেই ভেঙে পড়বে। এই সমস্ত দৃশ্যপটের কেন্দ্রবিন্দুতে আছে ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা, শিলিগুড়ি করিডোর, যেটাকে বলা হয় চিকেন স্নেক। এই করিডোরটি 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ জায়গা। এটা ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্য যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম এর সাথে যুক্ত করে। সব পুরনো আলাপ, পুরনো কাসুন্দি আবারও কেন ঘাটছি? অনেক কারণ আছে। এই করিডোরটির উত্তর দিকে চীন আর দক্ষিণ দিকে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং লালমনিরহাট জেলা। প্রশ্ন করতে পারেন, কেন চিকেন স্নেক ভারতের জন্য মারাত্মক শঙ্কার কারণ? ভারতের সবচেয়ে বড় ভয় হলো ভবিষ্যতে চীনের সাথে কোনো যুদ্ধ বাঁধলে চীন উত্তর দিক থেকে চুম্বি উপত্যকা দিয়ে নিচের দিকে নামবে। ঠিক একই সময় যদি বাংলাদেশের ঠাকুরগাঁও কিংবা লালমনিরহাট সীমান্তে অবস্থানরত আইএসআই এবং তাদের মদতপুষ্ট উগ্রপন্থী গোষ্ঠীগুলো দক্ষিণ দিক থেকে শিলিগুড়ি করিডোরে নাশকতা সৃষ্টি করে কিংবা রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। অকল্পনীয় হলেও এটাই বাস্তবতা। মণিপুর এবং নাগাল্যান্ডের মতো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এমনিতেই বিভিন্ন জাতিগত দাঙ্গা এবং সশস্ত্র গোষ্ঠীর উৎপাতে সব সময় মোটামুটি অশান্ত হয়ে থাকে, যদিও বর্তমানে শান্ত অবস্থায় আছে। বাংলাদেশের সীমান্ত যদি আইএসআইয়ের নিয়ন্ত্রণে চলে যায়, তবে তারা এই করিডোর গলিয়ে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র এবং অর্থ পৌঁছে দিতে পারবে, যেটা ভারতের অখণ্ডতাকে হুমকির মধ্যে ফেলে দেবে। পাকিস্তান এবং চীন অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের ভূখণ্ডে তাদের হারিয়ে যাওয়া স্ট্র্যাটেজিক ডেপথ চমৎকারভাবে পুনরুদ্ধার করেছে ইউনূস এবং জনাব তারেক রহমানের সহায়তায়। আইএসআই একা এই কাজ করছে না, এর পেছনে রয়েছে বেইজিং এবং ওয়াশিংটনের বিপুল অর্থায়ন এবং কৌশলগত সমর্থন। জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন আসতেই পারে, এটাও সম্ভব? জি। ভূরাজনীতিতে কেউ কারো শত্রু না, আবার কেউ কারো মিত্র না। এই গল্পটা অন্য আরেকটা ভিডিওতে বলবো। চীন সরাসরি ভারতের সীমান্তে সেনা না পাঠিয়ে পাকিস্তানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মাটিতে ভারতকে ব্যস্ত রাখছে, যাতে ভারত লাদাখ কিংবা অরুণাচল সীমান্তে চীনের উপর পূর্ণ মনোযোগ দিতে না পারে। পাকিস্তান এখানে দ্বিমুখী দালাল হয়ে কাজ করছে। একই সাথে চীন, একই সাথে আমেরিকা, অর্থাৎ ওয়াশিংটন এবং বেইজিং এর অন্যতম দালাল পাকিস্তান। ভারতের পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ এত বছর নিরাপদ ছিল। ভারত তার সামরিক শক্তির সিংহভাগ, পাশাপাশি বিপুল সেনা পাকিস্তান সীমান্ত অর্থাৎ ভারতের পশ্চিমাঞ্চল এবং চীন সীমান্ত অর্থাৎ ভারতের উত্তরাঞ্চলে মোতায়েন রাখতে পেরেছিল। কিন্তু এখন পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ সীমান্ত অরক্ষিত হয়ে পড়ায় ভারতকে বাধ্য হয়ে এই সীমান্তে বিপুল সেনা এবং গোয়েন্দা সম্পদ মোতায়েন করতে হয়েছে। এগুলা ভারতের সামরিক বাজেটের উপর চাপ সৃষ্টি করবে। অবিশ্বাস্য হলেও এটা সত্য। ভারত এইসব কিছু মুখ বুজে ধৈর্য ধরবে? জীবনেও না। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ইতিমধ্যে এই নতুন ফ্রন্টলাইন নিয়ে তাদের কৌশল পরিবর্তন করছে। আগামী দিনগুলোতে ভারত সম্ভবত তিনটি কৌশল অবলম্বন করতে পারে। প্রথমত, শিলিগুড়ি করিডোর এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স নজরদারি বহুগুণ বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, বাংলাদেশের বর্তমান প্রশাসনের উপর তীব্র কূটনৈতিক চাপ সৃষ্টি করবে, যাতে করে তারা তাদের মাটিতে পাকিস্তান কিংবা কোন উগ্রপন্থী গোষ্ঠীকে ভারত বিরোধী কর্মকাণ্ডের জন্য জায়গা না দেয়। কিন্তু আদৌ এটা কি হবে?
বাংলাদেশের বর্তমান সরকার কি সেটা করবে? আমার মনে হয় না। তৃতীয়ত, শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমাতে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প সমুদ্র পথ, যেমন কলকাতা থেকে মিয়ানমারের সিতুয়ে বন্দর হয়ে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট দ্রুত সচল করার চেষ্টা করবে, যার কারণেই গত সপ্তাহে মায়ানমার সরকারের প্রধান ভারত সফর করেছে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে পাকিস্তানের উপস্থিতি, আইএসআইয়ের ঘাঁটি এবং ঢাকায় কূটনৈতিকদের অবাধ চলাফেরা, এইসব কিছু ভারতের সার্বভৌমত্বের জন্য একবিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ রাজনৈতিক পরীক্ষা। দুঃখজনক হলেও সত্য, যাবতীয় সবকিছু তারেক রহমানের সরকার অবগত। তাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মাটিতে এইসব ভারত বিরোধী কর্মযজ্ঞ চলমান রয়েছে। ভারত তারেক রহমানকে ছেড়ে দেবে? এই প্রশ্নটা বাংলাদেশের মানুষকে করলাম, যারা আমার ভিডিও দেখেন। ভারত কি তারেক রহমানকে ছেড়ে কথা বলবে? আই থিঙ্ক না। সময় বলবে বাংলাদেশের পরিণতি কোন দিকে আগাবে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।